Hi, my name is Sudip Koyal. I am a biology teacher. আমার বাড়ি ডায়মন্ড হারবার। আমার ইউটিউব চ্যানেল লার্নিং, এই চ্যানেলে আইসিএসসি ক্লাস 10-এর জেনেটিক্স চ্যাপ্টারটা আমরা আজকে স্টাডি করব। তো চ্যাপ্টারের নাম হলো জেনেটিক্স সাম বেসিক ফান্ডামেন্টালস। এই চ্যাপ্টারে আমরা দেখব যে আমাদের সেল আছে, সেলের ভিতরে যে নিউক্লিয়াস, তার ভিতরে ক্রোমোজোম কটা থাকে, সেটা কিভাবে ফাংশন করে, ক্রোমোজোমের ভিতরে জিন কোন জায়গায় থাকে, মোনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, কোন জিনটা ডমিনেন্ট, কোন জিনটা রিসেসিভ, কিভাবে সেটা এক্সপ্রেস করছে, বা বাবা মায়ের বডি থেকে কিভাবে ওনাদের জিনগুলো আমাদের বডিতে ট্রান্সফার হয়েছে, এর ফলে আমাদের বেশ কিছু ক্যারেক্টার নয় বাবার মতো হয়, নয় মায়ের মতো হয়, সেগুলো আমরা এই চ্যাপ্টারে স্টাডি করব। তো চ্যাপ্টারের স্টার্টিংয়েই এখানে একটা লাইন আমি লিখেছি, সেটা হলো জেনেটিক্স ইজ দ্য স্টাডি অফ হেরিডিটি, দ্যাট ইজ ট্রান্সমিশন অফ বডি ফিচার্স, বোথ সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস from parents to offspring and laws relating to such এই যে ট্রান্সমিশন হলো, কিভাবে জিনগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সমিশন হলো, সেটা কিন্তু আমরা এই চ্যাপ্টারে দেখব। ওভারঅল একটা আইডিয়া আমরা যদি দেখে নিই, আমরা ক্লাস 9-এ পড়েছি যে কোনো একটা সেল, সেটা যে অ্যানিমেল সেল আমরা কিভাবে বুঝবো, যদি সেই সেলের ভিতরে সেন্ট্রোজোম থাকে। সেন্ট্রোজোম কিন্তু প্ল্যান্ট সেলে থাকে না, যে সেলে সেন্ট্রোজোম থাকে সেই সেলটাই ডিভাইড হতে পারে, আর সেটা অ্যানিমেল সেল হয়। আর আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমাটিন ফাইবার। তাহলে এই চ্যাপ্টারটা পুরোটাই দাঁড়িয়ে আছে আমাদের নিউক্লিয়াসের উপরে, সেই কারণে বাকি যে সেল অর্গানেলস গুলো আছে সেটা আমি এখানে ড্র করিনি। তাহলে এই নিউক্লিয়াসটা ডিউরিং সেল ডিভিশন, মানে নিউক্লিয়াসের ভিতরে তো ক্রোমাটিন ফাইবার আছে, এই নিউক্লিয়াসটা ডিউরিং সেল ডিভিশন কি হয়, যে ক্রোমাটিন ফাইবার থাকে সেটা ক্রোমোজোমে ভাগ হয়ে যায়। এবার যদি সেটা হিউম্যান বডি হয়, একটা হিউম্যানের নিউক্লিয়াসে, মানে একটা হিউম্যানের যে সেল আছে বডি সেল, তার নিউক্লিয়াসে টোটাল ক্রোমোজোম থাকে 46 or 23 পেয়ার্স, মানে প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে থাকে। যদি 1 নম্বর ক্রোমোজোম দেখা যায় দুটো থাকবে, এই করে করে 22 নাম্বার ক্রোমোজোম দুটো থাকবে। এবারে যদি ছেলে হয় তাহলে এক্স ওয়াই থাকবে, মানে 22 পেয়ার্স প্লাস এক্স ওয়াই। এবারে যদি মেয়ে হয় তখন 22 পেয়ার্সটা তো থাকবেই, তার কারণ এই যে ক্রোমোজোমটা 22 পেয়ার্স, এটা হচ্ছে আমাদের অটোজোম, এটা আমাদের বডি ফিচার্সকে কন্ট্রোল করে। এবারে এক্স এক্স যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে মেয়ে, যেটা হচ্ছে জেন্ডার সিলেকশন করে, মানে 44 প্লাস এক্স এক্স মানে মেয়ে, 44 প্লাস এক্স ওয়াই মানে হলো ছেলে। এবারে প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে আছে বলেই আমরা এটাকে লিখেছিলাম 23 পেয়ার্স। এই যে পেয়ার্স মানে এটাকে আমরা 2n দিয়ে আবার ডিনোট করি, যে প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে আছে, আর এন মানে হচ্ছে টোটাল কত টাইপের আছে, এন মানে 23 টাইপ, 2 মানে ইনটু 2, প্রত্যেকটা দুটো করে আছে, মানে ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। এবারে এই যে ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসের ভিতরে আছে, যখন সেল ডিভিশন হয়, সাপোজ দেখা গেল ক্রোমোজোমগুলো পাশাপাশি এলো, মানে প্রোফেজ থেকেই তো ক্রোমাটিন ফাইবারটা কি হয়, ক্রোমোজোমে ট্রান্সফার হয়ে যায়। এর আগে আমরা যে সেল সাইকেল এন্ড সেল ডিভিশন পড়েছি সেখানে আমরা দেখেছিলাম, যদি ক্রোমোজোমগুলো পাশাপাশি এসে যায়, মানে 1 নম্বরের পাশে 1 নম্বর, 2 নম্বরের পাশে 2 নম্বর, 3 নম্বরের পাশে 3 নম্বর, তখন এই পেয়ারগুলোকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। মানে 1 1 2 2 3 3 4 4 5 5 এই করে করে 22 22, যখন ক্রোমোজোমগুলো পাশাপাশি আসবে, মানে একের পাশে এক থাকবে, তখন সেই পেয়ারকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। তো দুটো করে 1, দুটো করে 2, দুটো করে 3 কেন, তার কারণ স্পার্ম এন্ড ওভাম ফিউজ হয়ে তবেই তো একটা জাইগোট ফর্ম হয়েছে। তাহলে মাও দিয়েছে 23টা ক্রোমোজোম, বাবাও দিয়েছে 23টা ক্রোমোজোম, এর ফলে হয়েছে 46। তাহলে 1 নম্বর ক্রোমোজোম একটা মা দিয়েছে, একটা বাবা দিয়েছে, এর মানে কি এই দুটো ক্রোমোজোম সেম ক্রোমোজোম, যেহেতু দুটো ডিফারেন্ট জায়গা থেকে এসেছে তাই দুটো করে আছে। এবারে যদি কোনো কারণে নিউক্লিয়াসে 1 নম্বরের পাশে 2 নম্বর থাকে, হতে পারে সে একের পাশে এক নাও থাকতে পারে, এটা অ্যারেঞ্জমেন্ট যতক্ষণ হচ্ছে যে যার পাশে ইচ্ছা থাকতে পারে, তখন সেটাকে বলা হবে নন হোমোলোগাস ক্রোমোজোম। মানে একের পাশে 2 আছে, বা একের পাশে 3, বা একের পাশে 4, কিন্তু একের পাশে 1 নেই। তাহলে 1 এর পাশে যদি 1 না থাকে তাহলেই সেটা কি হয়ে যাবে, নন হোমোলোগাস ক্রোমোজোম। এবার যদি আমরা একটা নিউক্লিয়াস দেখে নিই, ওভারঅল যদি আমরা আইডিয়া করার চেষ্টা করি, তাহলে এখানে আমি লিখেছিলাম 1 1 2 2 3 3। এই নিউক্লিয়াসে দেখা যাচ্ছে এদিকে 1 এদিকে 1, এদিকে 3 এদিকে 3, কিন্তু পাশাপাশি নেই। আবার দেখা যাচ্ছে 2 আর 2টা পাশাপাশি আছে, তার মানে এইটা কিন্তু হোমোলোগাস পেয়ারে আছে, বাকিগুলো কিন্তু কেউ হোমোলোগাস পেয়ারে নেই, নন হোমোলোগাস পেয়ার আছে, অ্যাকচুয়ালি ওরা পেয়ারেই নেই, মানে কেউ কারোর পাশে নেই।
এটা হলো একটা ওভারঅল আইডিয়া যে নিউক্লিয়াসের ভিতরে যদি আমরা প্রোফেজটা দেখতাম, এটা আর্লি প্রোফেজের ডায়াগ্রাম, যে নিউক্লিয়াসের ভিতরটা এমনভাবেই থাকে। এবারে যদি আমরা দেখে নিই একটা ক্রোমোজোম, তার কোন জায়গায় জিন আছে। ক্রোমোজোমের যে কোনো একটা পয়েন্টে জিন থাকতে পারে, এটা একটা জিন ফর ক্যারেক্টার, এটা একটা জিন ফর ক্যারেক্টার। এবার যে জায়গাতে জিন আছে তাকে বলা হচ্ছে লোকাস। যে কোনো জিন ক্রোমোজোমের যে পজিশনে বসে আছে সেই পজিশনটার নাম হলো কি লোকাস। তাহলে এই স্লাইডে আমরা দেখলাম যে ডিউরিং সেল ডিভিশন ক্রোমাটিন ফাইবারটা ক্রোমোজোমে ট্রান্সফার করে যায়। এই যে আমাদের ক্রোমোজোম আবার টোটাল যদি হিউম্যান বডি হয় তার টোটাল থাকে 46 মানে 23 পেয়ার্স, তাই আমি লিখলাম 2n। প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে থাকে। যদি সেটা ছেলে হয় 44 প্লাস XY, যদি মেয়ে হয় 44 প্লাস XX। এবারে কি, যদি ক্রোমোজোমগুলো পেয়ারে থাকে 1 1 2 2 3 3 তাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। আর যদি 1 এর পাশে 1 ছাড়া যে কোনো ক্রোমোজোম থাকে তখন সেটাকে বলা হবে নন হোমোলোগাস ক্রোমোজোম। আর ক্রোমোজোমের যে জায়গাতে জিন থাকে তাকে বলা হয় লোকাস। এই স্লাইডে আমরা ক্রোমোজোমের একটা বেসিক ধারণা দেখে নেব। এই যে আমরা ক্রোমোজোম নাম্বারিং দিয়েছি 1 2 3 4 5, এর থেকে বোঝা যাচ্ছে যে সব থেকে বড় যে ক্রোমোজোমটা সেটা 1। এইভাবে 22 পর্যন্ত আছে। XY সেক্স ক্রোমোজোম, ওদের স্ট্রাকচার আলাদা। তাহলে সব থেকে বড় হচ্ছে অটোজোমের মধ্যে 1, আর সব থেকে ছোট অটোজোমগুলোর মধ্যে 22। এই যে অ্যারেঞ্জমেন্ট, যে কেন আমরা একটা ক্রোমোজোমকে 1 লিখলাম আর একটাকে 2 লিখলাম, সেটা হচ্ছে এই ক্রোমোজোমের উপরে কতগুলো জিন আছে তার উপর বেস করে। তাহলে যদি পরীক্ষায় আসে সব থেকে বেশি জিন ক্যারি করছে কোন ক্রোমোজোম, তখন ক্রোমোজোম নাম্বার 1। তাহলে এই যে সিস্টেম, এটাকে বলা হচ্ছে ক্যারিওটাইপ। এই যে ক্রোমোজোম, এটা আবার 2 টাইপস হয়। একটা হলো অটোজোম, একটা হলো আমাদের সেক্স ক্রোমোজোম। অটোজোম হচ্ছে 22 পেয়ার্স আর সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 পেয়ার। 22 পেয়ার্স মানে 44, 1 পেয়ার মানে 2, তাই টোটাল এই দুটো যোগ করলে হবে 46, যেটা আমরা আগের স্লাইডে দেখছিলাম। এবারে আমাদের বডিতে প্রত্যেকটা ক্রোমোজোম যে দুটো করে আছে, 1 1 2 2 3 3 4 4, কোথা থেকে এলো দুটো করে? স্পার্ম দিয়েছে একটা 1 নম্বর ক্রোমোজোম, ওভাম দিয়েছে একটা 1 নম্বর ক্রোমোজোম, এর ফলে প্রত্যেকটা ক্রোমোজোম দুটো করে আছে। এবারে যদি সেক্স ক্রোমোজোম দেখা যায়, যদি একটা মেয়ে হয় সেখানে আছে দুটো এক্স ক্রোমোজোম, এক্স এক্স, একটা স্পার্ম থেকে এসছে, একটা ওভাম থেকে এসছে। এবার ছেলেদের ক্ষেত্রে কি, এক্স ওয়াই, ওয়াই ক্রোমোজোমটা সব থেকে ছোট, ওয়াই ক্রোমোজোমটা এসছে স্পার্ম থেকে, আর এক্স ক্রোমোজোমটা এসছে মায়ের বডি ওভাম থেকে। এবারে যদি আমরা বাবা এবং মায়ের জিনোটাইপটা দেখে নিই, যদি ফাদার হয় 44 প্লাস XY, মাদার হলে 44 প্লাস XX। এই যে ফাদার যে স্পার্ম প্রোডাকশন করছে সেটা 2 টাইপস, 22 প্লাস X অর 22 প্লাস Y। তাহলে এটা কি হাফ সেট অফ ক্রোমোজোম, হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম। কেন এটা হ্যাপ্লয়েড হলো, তার মেন কারণ হলো এন আর এন যখন ফিউজ হবে আবার 2n হবে। তাহলে হিউম্যান বডিতে তো টোটাল ক্রোমোজোম আছে 46, সেটাকে তো চেঞ্জ করা যাবে না। তাহলে বাবা দিল 23, মা দিলেন 23, টোটাল 46। এবারে এই যে জিনোটাইপ, তাহলে এটা 22 প্লাস X 22 প্লাস Y। ওভামের ক্ষেত্রে সবগুলো একই 22 প্লাস X। এবারে যখন এটা ফিউজ হবে তখন হয়ে যাচ্ছে 44 প্লাস XX, মানে সেটা এই যে জাইগোটটা ফর্ম করলো সেটা মেয়েদের জাইগোট। পরবর্তীকালে এই জাইগোট সেল ডিভিশন করে করে একটা বাচ্চা মেয়ে জন্মাবে। আর এই ক্ষেত্রে Y আছে, তাই 44 প্লাস XY, তার মানে এটা ছেলেদের জাইগোট। এই জাইগোটটা সেল ডিভিশন করে করে তৈরি করবে একটা বাচ্চা ছেলে। এবার এখানে লিখে দিয়েছি স্পার্ম আর ওভাম এদের ক্রোমোজোম নাম্বার 23, তাই এটাকে বলা এন, হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, মানে হাফ সেট অফ ক্রোমোজোম। এখানে ক্রোমোজোম নাম্বার হাফ আছে। এবার যদি বডি সেল দেখা যায় 44 প্লাস XX আর 44 প্লাস XY, টোটাল 46, মানে কি 23 পেয়ার্স। যেহেতু 23 পেয়ার্স তাই আমরা লিখলাম 2n, ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। আর যদি স্পার্ম আর ওভাম মানে যেটাকে আমরা বলি গ্যামেট, সেটা হচ্ছে আমাদের হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। তো নেক্সট স্লাইডে আমরা আরো ডিটেলসে দেখে নেব। এই স্লাইডে আমরা বুঝে নেব জিনস এন্ড দেয়ার অ্যালিলস। তাহলে আগের স্লাইডে আমরা দেখছিলাম হোমোলোগাস পেয়ার। হোমোলোগাস পেয়ার কাকে বলে, যদি দুটো ক্রোমোজোম পাশাপাশি থাকে এবং তারা সেম হয়, মানে 1 এর পাশে 1, 2 এর পাশে 2, 3 3 4 4 5 5, এই যে সেট অফ ক্রোমোজোম এটাকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। এই যে আমাদের হোমোলোগাস ক্রোমোজোম, যদি আমরা আরেকটু ডিটেলে দেখি, তাহলে এই ফার্স্ট ক্রোমোজোমে যে পয়েন্টে একটা জিন আছে, ঠিক সেকেন্ড ক্রোমোজোমটা সেম পয়েন্টে সেম ক্যারেক্টারের জিন আছে। মানে এই জিনটা যদি হয় ফর হাইট, তাহলে পাশের জিনটাও কি হবে ফর হাইট। মানে আমি বলতে চাইছি যদি সেটা হোমোলোগাস পেয়ার হয়
তাহলে এর যে লোকাস, তাহলে 1 নম্বর ক্রোমোজোমের এখানে যে লোকাস তার পাশের ক্রোমোজোমের সেম লোকাস হবে, এবং শুধু সেম হবে না, এই লোকাসে যে ক্যারেক্টারের জিন ক্যারি করবে সেম ক্যারেক্টারের জিন আমাদের এই লোকাসেও ক্যারি করবে। এবারে যদি আমরা আরেকটু ডিটেলে দেখে নিই, তাহলে এই জিনগুলো কিসে? ক্যারেক্টারে। তাহলে ক্যারেক্টার এবং ট্রেটের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা হলো আমরা এখানে দেখছি পি প্ল্যান্টের ক্ষেত্রে দুটো ক্যারেক্টার দেখছি, একটা হলো প্ল্যান্ট হাইট, একটা হচ্ছে ফ্লাওয়ার কালার। এবার এই যে প্ল্যান্ট হাইট, এটা টু টাইপস, একটা টল একটা ডোয়ার্ফ। তাহলে হাইটটা হচ্ছে একটা ক্যারেক্টার, এবার সেটা টল হবে না ডোয়ার্ফ হবে সেটা হলো ট্রেট। তাহলে প্ল্যান্ট হাইট হলো ক্যারেক্টার, টল একটা ট্রেট, ডোয়ার্ফ একটা ট্রেট। এবারে যদি আমরা ফ্লাওয়ার কালার দেখে নিই, তাহলে পার্পেল হচ্ছে এক রকমের কালার, সেটা হলো ট্রেট, হোয়াইট হচ্ছে আরেকটা কালার, সেটা হলো ট্রেট, কিন্তু ক্যারেক্টার কোনটা? ফ্লাওয়ার কালার। তাহলে আমি এইটা বলতে পারি, যদি হোমোলোগাস পেয়ার হয় তাহলে এই যে লোকাস আছে, এই লোকাসে যে ক্যারেক্টারের জিন থাকবে তার পাশের লোকাসে, মানে আরেকটা ক্রোমোজোমের সেম লোকাসে সেম ক্যারেক্টারের জিন থাকবে, কিন্তু সেম ট্রেট নাও হতে পারে। মানে এই যে জিনটা, এটা হাইট ফর টল হতে পারে, এই জিনটা হাইট ফর ডোয়ার্ফও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা হাইটকেই কি করছে? রিপ্রেজেন্ট করছে। তাই সেম ক্যারেক্টারের জিন থাকবে হোমোলোগাস পেয়ারে। এবারে যদি আমরা একটু ডিটেলে দেখি, তাহলে প্ল্যান্ট হাইট, তাহলে এর জন্য দুটো জিন হচ্ছে কাজ করছে, এক টি জিন ফর টল, যেটাকে আমরা ক্যাপিটাল টি লিখছি, একটা হচ্ছে স্মল টি জিন ফর ডোয়ার্ফ। এবারে প্রত্যেকটা ক্রোমোজোম তো দুটো করে আছে, তাই দুজনে মিলে এক্সপ্রেশনটা হবে, সেটা হলো এই যে জিন ফর টল আর জিন ফর ডোয়ার্ফ, এদের তিনটে কম্বিনেশন হতে পারে। ফার্স্ট কম্বিনেশন, এই যে হোমোলোগাস পেয়ার, মানে এটা 1 1, এটাও 1 1, এটা 1 1, তাহলে এই ক্রোমোজোমে যে লোকাসে জিন ফর টল আছে তার পাশের ক্রোমোজোমটাও সেম লোকাসে জিন ফর টল আছে, মানে দুটো সেম ক্যারেক্টার আবার সেম ট্রেড হয়ে গেল। মানে এটা জিন ফর হাইট, এটাও জিন ফর হাইট, এটা জিন ফর টল, এটাও জিন ফর টল। তাহলে এর এক্সপ্রেশন কি হয়েছে? টল। যেহেতু দুটো জিনিস সেম, ক্যাপিটাল টি, তখন সেটাকে আমরা বলছি হোমোজাইগাস কন্ডিশন, হোমোজাইগাস কন্ডিশন। এবারে বলছে জিন ফর ডোয়ার্ফ, তাহলে স্মল টি, তাহলে এই কম্বিনেশনও হতে পারে স্মল টি, তাহলে এই জিনটা ডোয়ার্ফের জন্য, এই জিনটাও ডোয়ার্ফের জন্য। এবার এই যে জিন দুটো, এরাও কি হাইটকে রিপ্রেজেন্ট করছে, এটাও জিন ফর হাইট, এটাও জিন ফর হাইট। এবার এটা কি হাইট? এটা ডোয়ার্ফের হাইট, তার মানে স্মল টি এটা এক্সপ্রেশন দিচ্ছে কি? ডোয়ার্ফ। তাহলে এটাও একটা কি? হোমোজাইগাস কন্ডিশন। এবারে দেখো প্রবলেমটা হলো তার পরের যে আমরা কম্বিনেশনটা দেখলাম, এই কম্বিনেশনে প্রথম জিনটা ক্যাপিটাল টি, পরের জিনটা স্মল টি, মানে এর যে জিনটা সেটা হচ্ছে টল হাইটের জন্য, আর এর যে জিনটা সেটা ডোয়ার্ফ হাইটের জন্য। তাহলে এর যে কম্বিনেশন, যে জিনোটাইপ, যেটা জিন, সেটা হয়ে গেল কি? ক্যাপিটাল টি স্মল টি, কিন্তু এর এক্সপ্রেশন হয়েছে আমাদের টল। তার মানে বোঝা গেল এই যে কম্বিনেশন, একটা স্মল টি আর একটা ক্যাপিটাল টি, বা তুমি এইভাবেও লিখতে পারো ক্যাপিটাল টি স্মল টি, সেটা একটা হেটেরোজাইগাস কন্ডিশন। তাহলে হেটেরোজাইগাস কন্ডিশনে যে জিনটা এক্সপ্রেস করবে সেটাই কি হবে? ডমিনেন্ট। আর যে জিনটা একা একা এক্সপ্রেস করে যাবে তাহলে সেটা কি হবে? সেটাও ডমিনেন্ট। কিন্তু যে জিনটাকে এক্সপ্রেস করতে গেলে দুটো লাগবে সেটাই হবে রিসেসিভ জিন। অ্যাজ ফর এক্সাম্পল ক্যাপিটাল টি, তার মানে সে হোমোজাইগাস কন্ডিশনে থাকলে এক্সপ্রেস করবেই, তাহলে সেটা হলো টল। আবার সে হেটেরোজাইগাস কন্ডিশনে থাকলেও এক্সপ্রেস করবে ক্যাপিটাল টি স্মল টি, তখন হয়েছে টল। তার মানে টি জিনটা এক্সপ্রেস করলো, স্মল টি জিনটা এক্সপ্রেস করতে পারলো না, তার মানে স্মল টি থেকে ক্যাপিটাল টি এর পাওয়ার বেশি, তাহলে ও পেয়ারে থাকলেও এক্সপ্রেস করবে, আবার যদি পেয়ারে নাও থাকে, সিঙ্গেল থাকে, তাহলেও সে এক্সপ্রেস করবে। তাহলে হেটেরোজাইগাস কন্ডিশনে যে জিনটা এক্সপ্রেস করে তাকেই আমরা বলি ডমিনেন্ট জিন বা ডমিনেন্ট অ্যালিল। তাহলে এখানে লিখেছি কি? টি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু ডমিনেন্ট অ্যালিল, স্মল টি ইজ ইকুয়াল টু রিসেসিভ অ্যালিল। এবারে অ্যালিলও বলছি কখনো, আবার জিনও বলছি, তাহলে এটা কি ব্যাপার? সেটা হলো যদি হোমোলোগাস পেয়ার হয় তাহলে এটা তো সেম ক্যারেক্টারের জিন ক্যারি করছে, যদি দুটো সেম ক্যারেক্টারের জিন পাশাপাশি থাকে তখন তাদেরকে একে অপরের অ্যালিল বলা হয়। তাহলে কি বলছি? সেম ক্যারেক্টারের জিন যদি পাশাপাশি থাকে, এই জিনটা হচ্ছে জিন ফর হাইট, এই জিনটাও জিন ফর হাইট, তাহলে এই জিনটা একে অপরের, মানে এই জিনটা এর আর এদিকে জিনটা হচ্ছে এর, তাহলে একে অপরের কি হবে? অ্যালিল হবে। যদি আমরা এর ডিটেলে দেখে নিই ডেফিনেশনটা, অল্টারনেটিভ ফর্মস অফ এ জিন, তাহলে একটা জিনের অল্টারনেটিভ ফর্ম অকুপাইং দ্য সেম পজিশন,
তাহলে একই পজিশনে আছে মানে কি একই লোকাসে আছে। কেন একই লোকাসে আছে? তার কারণ এটা হোমোলোগাস পেয়ার। তাহলে অল্টারনেটিভ ফর্মস অফ এ জিন অকুপাইং দ্য সেম পজিশন লোকাস অন হোমোলোগাস ক্রোমোজোম অ্যান্ড এফেক্টিং দ্য সেম ক্যারেক্টারিস্টিক বাট ইন ডিফারেন্ট ওয়ে। তার মানে জিন যদি একই ক্যারেক্টারের হয় তখন তাকে একে অপরের অ্যালিল বলে। অল্টারনেটিভ ফর্মস অফ এ জিন ইজ নোন অ্যাজ অ্যালিল। মানে ক্যাপিটাল টি সেম ক্যারেক্টারের জিন, তাহলে এই দুটো জিনকে একে অপরের অ্যালিল বলা হবে। স্মল টি এরাও কি সেম ক্যারেক্টারের জিন, যদিও এটা ডুয়ার এটা হচ্ছে আমাদের টল, তাহলে সেম ক্যারেক্টারের জিন তখন তাকে অ্যালিল বলা হবে। আর এটা স্মল টি ক্যাপিটাল টি বা ক্যাপিটাল টি স্মল টি এরা কি হতে পারে, এরা হেটেরোজাইগাস কন্ডিশন, কিন্তু এরাও সেম ক্যারেক্টারের জিনকে শো করছে, তাই এরাও একে অপরের অ্যালিল। মানে ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি এরা প্রত্যেকে একে অপরের অ্যালিল। তাহলে যদি সেম ক্যারেক্টারের জিন হয় তখন আমরা সেই জিন দুটোকে একে অপরের অ্যালিল বলবো, কিন্তু যদি ডিফারেন্ট ক্যারেক্টারের জিন হয়, অ্যাজ ফর এক্সাম্পল এটা 1 নম্বর ক্রোমোজোম, পাশেটা দেখা গেল 2 নম্বর ক্রোমোজোম, তাহলে দুটোর লোকেশনে একই রকম জিন থাকবে না। তখন আমরা কি বলতে পারি, এটা দেখা গেল জিন ফর হাইট, এটা দেখা গেল জিন ফর ফ্লাওয়ার কালার, এটাকে লিখলাম ক্যাপিটাল টি, এটাকে লিখলাম ক্যাপিটাল ডব্লিউ। তার মানে এরা দুজনেই ডমিন্যান্ট জিন, তাহলে এখানে টিটা শো করবে, এর জন্য হচ্ছে আমাদের যেটা ডমিন্যান্ট ক্যারেক্টার ফ্লাওয়ারে সেটা শো করবে। কিন্তু এই জিন আর এই জিনকে আমরা কখনো অ্যালিল বলতে পারবো না। তার মানে টি এন্ড ডব্লিউ তারা জিন, কিন্তু টি এন্ড ডব্লিউ আর নট অ্যালিল, তারা অ্যালিল না। তার কারণ কি, এরা ডিফারেন্ট ক্যারেক্টারের জিন। তাহলে সেম ক্যারেক্টারের জিন আমরা পাবো কোথায় পাশাপাশি, যদি সেটা হোমোলোগাস পেয়ার হয়। হোমোলোগাস পেয়ারে সেম ক্যারেক্টারের জিন থাকে কিন্তু ডিফারেন্ট ট্রেড হতে পারে। তাহলে এই যে কম্বিনেশনটা, এটা হচ্ছে সেম ক্যারেক্টার সেম ট্রেড, এটাও সেম ক্যারেক্টার সেম ট্রেড, এটা টল এটা ডোয়ার, এটা সেম ক্যারেক্টার ডিফারেন্ট ট্রেড। তাহলে হোমোলোগাস পেয়ার হলে সেম ক্যারেক্টার হবে কিন্তু সেটা ডিফারেন্ট ট্রেড হতে পারে। এই কম্বিনেশনে থাকলে যেহেতু দুজনেই সেম ক্যারেক্টারের জিন, তখন অল্টারনেটিভ ফর্ম অফ এ জিন হুইচ ইজ নোন অ্যাজ অ্যালিল। তাহলে এই স্লাইডে আমরা জিন আর অ্যালিল বুঝে নিলাম। আর যদি সেটা হোমোলোগাস পেয়ার না হয়, তখন দুটো ডমিনেন্ট জিন যদি দুটো ক্রোমোজোম এইভাবে পাশাপাশি আসে, এখানে একটা জিন আছে এদিকে একটা জিন আছে, তারা একে অপরের সাথে জিন কিন্তু একে অপরের অ্যালিল না। তার কারণ কি, তারা ডিফারেন্ট ক্যারেক্টারকে শো করছে। এই স্লাইডে আমরা দেখে নেব জিনোটাইপ অ্যান্ড ফিনোটাইপ কাকে বলে। তাহলে আগের স্লাইডে আমরা দেখছিলাম প্ল্যান্ট হাইট, এটা 2 টাইপস হয়, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এই যে দুটো জিন থাকে তাদের এক্সপ্রেশনের ফলে দু রকম ট্রেড আমরা পাই, একটা হলো টল একটা হলো ডোয়ার। এবার সেইখানে আমরা যে জিনোটাইপ লিখছিলাম সেটা যদি একবার দেখে নিই, ক্যাপিটাল টি লিখেছিলাম টল, ক্যাপিটাল টি স্মল টি সেটাকেও লিখেছিলাম টল, স্মল টি সেখানে লিখেছিলাম ডোয়ার্ফ। তার মানে এই যে ক্যাপিটাল টি স্মল টি এটা তো একটা ক্রোমোজোমের ভিতরে জিন, সেটা আমরা কখনো বাইরে থেকে দেখতে পাবো না, এটাকে বলা হচ্ছে জিনোটাইপ। এবার এর যে এক্সপ্রেশন সেটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাবো। আমার সামনে যদি একটা পি প্ল্যান্ট থাকে দেখে বলে দেবো সেটা লম্বা না বেটে। তাহলে ক্যাপিটাল টি সেটাকেও আমরা লম্বাই দেখবো, আর ক্যাপিটাল টি স্মল টি সেটাকেও আমরা লম্বাই দেখবো, দুটোকেই আমরা সেম হাইটেই দেখবো। কিন্তু এরা যে টল হলো কার এক্সপ্রেশনের জন্য সেটা বাইরে থেকে দেখা সম্ভব নয়। তাহলে যেটা আমরা নিজেদের চোখে দেখছি তাকে বলা হচ্ছে ফিনোটাইপ। যেমন স্মল টি ডুয়ার্ফ, সেটাও একটা ফিনোটাইপ। যেহেতু ডুয়ার্ফটা রিসেসিভ জিনের এক্সপ্রেশনের জন্য হয়, তার মানে দুটো জিনকে একসাথে থাকতে হবে বা দুটো অ্যালিলকে একসাথে থাকতে হবে, তাই আমরা রিসেসিভ ক্যারেক্টার যদি কোনোটা এক্সপ্রেস হয় তার জিনোটাইপ বলতে পারবো। কিন্তু যদি কোনো ডমিনেন্ট ক্যারেক্টার এক্সপ্রেস হয় তার এক্স্যাক্ট জিনোটাইপ বলা সম্ভব নয়। তার কারণ ক্যাপিটাল টিকেও আমরা দেখবো টল, ক্যাপিটাল টি স্মল টি ওকেও আমরা টল দেখবো, কিন্তু যখনই ডুয়ার্ফ হবে তখন আমরা বুঝে যাবো যে এর ভিতরে দুটো স্মল টি আছে। এটা কেন হলো আগের স্লাইডে আমরা বুঝেছি, এবারে একটু আমরা ডেফিনেশনটা দেখে নিই। টি ইজ ইকুয়াল টু ডমিনেন্ট অ্যালিল, তাহলে আমরা ধরে নিয়েছি যে এটা টি ডমিনেন্ট, তার কারণ এটা হেটেরোজাইগাস কন্ডিশনে এক্সপ্রেস করেছে। তাহলে ক্যাপিটাল টি স্মল টির মধ্যে এক্সপ্রেস হয়েছে কোনটা, ক্যাপিটাল টি, তাই সেটা টল হয়েছে। বলছে অ্যালিল হুইচ এক্সপ্রেসেস ইটসেলফ রিগার্ডলেস অফ দ্য প্রেজেন্স অফ অ্যানাদার অ্যালিল ফর এ গিভেন জিন। কোনো একটা জিনের যে ডিফারেন্ট টাইপের অ্যালিল একসাথে থাকে, অ্যাজ ফর এক্সাম্পল ক্যাপিটাল টি স্মল টি মানে হেটেরোজাইগাস কন্ডিশন। হেটেরোজাইগাস কন্ডিশনে
যদি একটা অ্যালিল থাকে তার মধ্যে যে অ্যালিলটা এক্সপ্রেস করবে তাকেই বলা হবে ডমিনেন্ট। তাহলে এই যে আমরা একটা হেটেরোজাইগাস জিনোটাইপ লিখেছি ক্যাপিটাল টি স্মল টি, এর মধ্যে এক্সপ্রেস করলো কোনটা ক্যাপিটাল টি, এর ফলে এটা দেখাচ্ছে টল, গাছটা টল হয়েছে, তাহলে টি ইজ ইকুয়াল টু ডমিনেন্ট। ঠিক আছে, এবারে যদি আমরা রিসেসিভ নিয়ে দেখি তাহলে স্মল টি ইজ ইকুয়াল টু রিসেসিভ অ্যালিল, দ্য কাইন্ড অফ অ্যালিল হুজ এক্সপ্রেশন ইজ সাপ্রেসড ইন দ্য প্রেজেন্স অফ ডমিনেন্ট অ্যালিল ফর এ গিভেন জিন। তাহলে এই জায়গাটায় স্মল যে মানে টিটা লিখেছি এটা ডুয়ার্ফের জিন, তাহলে এই যে অ্যালিলটা স্মল টি এটা কিন্তু এই হেটেরোজাইগাস কন্ডিশনে ছিল কিন্তু সে এক্সপ্রেস করতে পারেনি, সাপ্রেস হয়ে গেছে। কেন? ক্যাপিটাল টিটা এক্সপ্রেস করেছে, তাই লেখা হচ্ছে দ্য কাইন্ড অফ অ্যালিল হুজ এক্সপ্রেশন ইজ সাপ্রেসড ইন দ্য প্রেজেন্স অফ ডমিনেন্ট অ্যালিল ফর এ গিভেন জিন, তাকে বলা হচ্ছে রিসেসিভ অ্যালিল। আরেকটা লাইন আমরা লিখতে পারি ইট ক্যান অনলি এক্সপ্রেস ইটসেলফ ইন দ্য প্রেজেন্স অফ দ্য সেম রিসেসিভ অ্যালিল, মানে এটা যখন পেয়ারে থাকবে স্মল টির সাথে আরেকটা স্মল টি থাকবে তখনই ডুয়ার্ফ হবে, কিন্তু যখন স্মল টি আর ক্যাপিটাল টি একসাথে থাকবে তখন ডুয়ার্ফ হবে না। তার কারণ কি? স্মল টিটা হচ্ছে রিসেসিভ অ্যালিল, তাই এখানে টল হয়েছে, আর ডুয়ার্ফ তখনই হবে যখন দুটো স্মল টি থাকবে। এবার এই যে আমরা দেখলাম তাহলে ফিনোটাইপ আর জিনোটাইপের এক্সপ্রেশনটা একবার দেখে নিই ডেফিনেশন। তাহলে ফিনোটাইপ the observable characteristics which are genetically controlled, তাহলে আমরা দেখে বলে দেবো একটা বাচ্চা লম্বা না বেটে, একটা গাছ লম্বা না বেটে, কার স্কিন কালার একটু ডার্ক নাকি ফেয়ার, তাহলে এগুলো যে আমরা দেখে বলছি যেটা আমরা নিজের চোখে দেখছি এবং কোনো একটা কমেন্ট করছি সেটাকে বলা হচ্ছে ফিনোটাইপ, এবং ওই ফিনোটাইপটা কোনো না কোনো জিনের এক্সপ্রেশনের জন্য হচ্ছে তাকে বলা হচ্ছে কি জিনোটাইপ। তাহলে জিনোটাইপ কি? দ্য সেট অফ জিনস প্রেজেন্ট ইন দ্য সেলস অফ এ অর্গানিজম, এক্সাম্পল ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি স্মল টি, স্মল টি স্মল টি, এটা কিন্তু জিনোটাইপ। আর এটা যে আমরা লিখেছিলাম টল অ্যান্ড ডুয়ার্ফ এটা হলো আমাদের ফিনোটাইপ। এবার একটা স্টেটমেন্ট বেস কোশ্চেন দেয়, সেটা হলো এ ক্রোমোজোম অ্যাজ এ হোল ক্যান নাইদার বি ডমিনেন্ট অর রিসেসিভ, জিনকে আমরা বলতে পারবো সেটা ডমিনেন্ট জিন না রিসেসিভ জিন। এবার একে জিন যদি হোমোলোগাস পেয়ারে থাকে তখন তাকে অ্যালিল বলা হয়, তাহলে কোনো একটা অ্যালিলকে আমরা বলতে পারবো সেটা ডমিনেন্ট অ্যালিল নাকি রিসেসিভ অ্যালিল, কিন্তু একটা ক্রোমোজোমকে আমরা বলতে পারবো না সেটা ডমিনেন্ট ক্রোমোজোম না রিসেসিভ ক্রোমোজোম। তার কারণ হচ্ছে একটা ক্রোমোজোমে ডিফারেন্ট ক্যারেক্টারসের জিন ক্যারি করছে, এবং সেই জিনগুলো যে সবকটা ডমিনেন্ট হবে এমন কোনো ব্যাপার নেই, কোনো একটা জিন ডমিনেন্ট হতে পারে আরেকটা জিন রিসেসিভ হতে পারে। তাহলে একটা ক্রোমোজোম তো শুধুমাত্র ডমিনেন্ট জিনকে ক্যারি করছে না, সে রিসেসিভ জিনকেও ক্যারি করছে, তাই একটা ক্রোমোজোমকে কখনোই পুরোপুরি ডমিনেন্ট বলা যাবে না বা কখনোই রিসেসিভ বলা যাবে না। তাহলে এখানে কি লিখলাম, এই একটা ক্রোমোজোম, এখানে টোটাল 8 জিন আছে PQRSTUVW, এবার তার মধ্যে ডমিনেন্ট জিন কোনটা PRTW আর রিসেসিভ জিন কোনটা QSUNW, এদিকে ছিল PRTV, সরি এটা V, আর এটা হচ্ছে রিসেসিভ জিন QSUW। তাহলে এই ক্রোমোজোমের ভিতরে 4টে ডমিনেন্ট জিন আছে আবার 4টে রিসেসিভ জিনও আছে, তাই এ ক্রোমোজোম অ্যাজ এ হোল ক্যান নাইদার বি ডমিনেন্ট অর রিসেসিভ। তাহলে এই স্লাইডে তোমরা জিনোটাইপ, ফিনোটাইপ, ডমিনেন্ট, রিসেসিভ এই ডেফিনেশনগুলো দেখে নাও। এবারে আমরা হিউম্যানের ক্ষেত্রে 3টে ডিফারেন্ট ভেরিয়েশন দেখে নেব। তার মধ্যে একটা হলো রোলার নন রোলার, একটা অ্যাটাচ অ্যান্ড ফ্রি ইয়ার লোব, আরেকটা হলো পলিডেকটাইলি পেন্টাডেকটাইলি। যদি আমরা রোলার আর নন রোলারে আসি, মানে যে টাংটাকে রোল করতে পারে তাকে বলা হয় রোলার, যে পারে না সেটা হলো নন রোলার। এবার যে টাংটাকে রোল করতে পারছে তার কাছে যে জিন আছে সেটা ডমিনেন্ট, তার মানে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু ডমিনেন্ট, স্মল আর ইজ ইকুয়াল টু রিসেসিভ। এবার এই যে গোল আর বক্স দেয়া, গোল মানে একটা মেয়েকে বোঝাচ্ছে আর বক্স মানে একটা ছেলেকে বোঝাচ্ছে। এবারে যদি ক্যাপিটাল আর ক্যাপিটাল হয় তখন সে টাংটা রোল করতে পারে, আবার ক্যাপিটাল আর স্মল আর হলে তখনও টাংটাকে রোল করতে পারে। তার কারণ কি? স্মল আরটা তো রিসেসিভ আর হচ্ছে যেটা ক্যাপিটাল আর সে ডমিনেন্ট, তার মানে সে টাং রোল করতে পারবে। আর খুব কম ক্ষেত্রে আছে যারা টাংটাকে রোল করতে পারে না, তখন স্মল আর মানে সে নন রোলার। এবারে যদি আমরা দেখে নিই কোনো একটা ক্ষেত্রে একজন বাবা আর মা ওনারা টাংটাকে রোল করতে পারেন, কিন্তু ওনাদের 3টে বেবি আছে, তার মধ্যে একটি মেয়ে টাং রোল করতে পারে না, আরেকটি ছেলে টাং রোল করতে পারে, আরেকটি মেয়ে টাংটাকে রোল করতে পারে। তাহলে বলবে যে জিনোটাইপটা আমরা কিভাবে বের করবো এবং এটাকে 4টাকে পূরণ করে দেখাতে বলা হয়। তার মানে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই যে ফার্স্ট বেবি এই মেয়েটি এ কিন্তু টাংটাকে রোল করতে পারে না, তার মানে এর কাছে দুটো স্মল আর আসবে, লিখে দিয়েছিলাম স্মল আর
নন রোলার, এ তাহলে টাংটাকে রোল করতে পারে না। তাহলে দুটো স্মল আর পেলো কোথা থেকে? নিশ্চয়ই বাবা একটা দিয়েছে, মা একটা দিয়েছে। তাই বাবা এবং মা প্রত্যেকের কাছে একটা করে স্মল আর থাকবে। এবারে হচ্ছে বাকি যে দুটো বেবি আছে তারা রোল করতে পারে, তার মানে এদের কাছে অ্যাটলিস্ট একটা করে ক্যাপিটাল আর থাকবে। তাহলে সেই ক্যাপিটাল আর এরা পেলো কোথা থেকে? সে পেয়েছে নয় বাবার থেকে একটা, নয় মায়ের থেকে একটা। আবার বাবা আর মা যেহেতু টাংটাকে রোল করতে পারেন, তাই ওনাদের একটা করে অবশ্যই ক্যাপিটাল আর থাকবে। তাহলে ওনাদের জিনোটাইপ হবে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। কিন্তু কখনোই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর হবে না। তার কারণ অ্যাজ ফর এক্সাম্পল মাদার যদি ক্যাপিটাল আর হতো, প্রত্যেকটা বাচ্চাকে উনি একটা করে ক্যাপিটাল আর দিতেন, তাহলে এরা প্রত্যেকে কি হয়ে যেত? রোলার। কিন্তু তা তো হয়নি, এ নন রোলার। তার মানে বাবা মায়ের কাছে একটা করে ক্যাপিটাল আছে, একটা করে স্মল আর আছে। এবারে কি হয়েছে, এই যে বাকি দুটো বাচ্চা তাহলে এদের জিনোটাইপ কি হবে? মা দিয়েছে একটা ক্যাপিটাল আর, বাবা দিয়েছে একটা স্মল আর, তখন সে হয়েছে রোলার। এটাও হতে পারতো মাও দিয়েছে ক্যাপিটাল আর, বাবাও দিয়েছে ক্যাপিটাল আর। তাহলে বেবিগুলোর ক্ষেত্রে দুটো অপশন আছে, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর। তার কারণ কি, বাবা একটা ডমিনেন্ট দিয়েছে, মা একটা ডমিনেন্ট দিয়েছে, বা এরকম হতে পারতো বাবা দিয়েছে ডমিনেন্ট, মা দিয়েছে রিসেসিভ, বা মা দিয়েছে ডমিনেন্ট, বাবা দিয়েছে রিসেসিভ। তাহলে এই জিনোটাইপটা লিখতে দেয়। এটা যদি আমরা চেকার বোর্ডের আন্ডারে ফেলে দেখি, তাহলে বাবার হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, মায়ের ক্যাপিটাল আর স্মল আর। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে? ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর, মানে এটা নন রোলার। এবার চেকার বোর্ড থেকে আমরা বুঝে গেলাম যে বাচ্চারা জন্মাবে একরকম টাইপ হবে নন রোলার, যেটা এখানে আছে নন রোলার। বাকি যে দুটো টাইপ আছে তারা নয় এই জিনোটাইপটা হবে, নয় এই জিনোটাইপটা হবে। তো এইভাবে যদি দেখো, এইভাবে তুমি করতে পারবে। এটা হলো রোলার এর নন রোলার। এবার আছে অ্যাটাচ অর ফ্রি ইয়ার লোব। এটা পুরোপুরি এর মতোই, মানে জিনোটাইপ পোরশনটা যে ফ্রি, যার কানটা ফ্রি এইভাবে আছে, তারা হচ্ছে নর্মাল এবং তারা ডমিনেন্ট। আর যাদের কানটা এরকম অ্যাটাচ ইয়ার লোব, তারা কিন্তু রিসেসিভ। তাহলে এখানে লিখছি ক্যাপিটাল ই মানে ডমিনেন্ট, স্মল ই মানে রিসেসিভ। তাহলে ক্যাপিটাল ই ফ্রি ইয়ার লোব, ক্যাপিটাল ই ফ্রি ইয়ার লোব, স্মল ই অ্যাটাচ ইয়ার লোব। তার মানে অ্যাটাচ ইয়ার লোব হওয়া মানে আমি এই গোল আর বক্স যেটা দিয়েছি সেটা ফিল আপ করে দেবো, তার মানে এফেক্টেড। এবার এর জিনোটাইপ যদি দেখা যায়, তাহলে বাবা আর মায়ের দুজনেই ফ্রি, কিন্তু দেখা যাচ্ছে ওনাদের কিছু বেবি আছে অ্যাটাচ, কিছু বেবি ফ্রি। তাহলে এই জিনোটাইপ কি হবে? স্বাভাবিক যে এটা বক্স করা আছে মানে কি, এখানে দুটো স্মল ই আসবে, তার মানে এটা অ্যাটাচ ইয়ার লো। তো দুটো স্মল ই এরা পেলো কোথা থেকে? একটা বাবা দিয়েছে, একটা মা দিয়েছে। তার মানে বাবার কাছে একটা স্মল ই আছে, মায়ের কাছে একটা স্মল ই আছে, সেটাই ওদের গ্যামেট ফিউশন হয়ে তৈরি হয়েছে স্মল ই। এবারে বাবার কাছে ক্যাপিটাল আছে, মায়ের কাছেও ক্যাপিটাল আছে, তাহলে বাকি যে বাচ্চারা আছে তারা তো ফ্রি ইয়ার লোক, তাদের কাছে দু রকম পসিবিলিটিস আছে। এক হতে পারে বাবাও ক্যাপিটাল দিয়েছে, মাও ক্যাপিটাল ই দিয়েছে, তাহলে ক্যাপিটাল ই। আবার এরকম হতে পারতো বাবা দিয়েছে ক্যাপিটাল ই আর মা দিয়েছে স্মল ই, সেটাও আসতে পারতো। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে জিনোটাইপ দুটো আসছে, এটা হচ্ছে ফ্রি ইয়ার লোক, ক্যাপিটাল ই স্মল ই হতে পারে, আবার ক্যাপিটাল ই হতে পারে। কিন্তু বাবা মায়ের ক্ষেত্রে জিনোটাইপটা একটাই হবে, সেটা ক্যাপিটাল ই স্মল ই। ক্যাপিটাল ই হবে না, তার কারণ যদি দুটোই এখানে ই ক্যাপিটাল হতো, তাহলে এই বক্স দুটো ফিল আপ হতো না, তাহলে এখানে একটা করে ক্যাপিটাল ই এসে যেত। তাই এটা হলো আমাদের অ্যাটাচ ইয়ার লোব আর স্মল ই আমাদের ফ্রি ইয়ার লোব। এবারে যদি আমরা দেখি পলিডেকটাইল, পেন্টাডেকটাইল, এটা একটু অন্যরকম। আমাদের যে 5 ফিঙ্গার এটা নর্মাল, কিন্তু এর জন্য যে জিনটা আছে সেটা রিসেসিভ। আবার যাদের ক্ষেত্রে 6 ফিঙ্গার আছে পেন্টাডেকটাইলি, তাদের ক্ষেত্রে ওই জিনটা কিন্তু ডমিনেন্ট। এটা একটু উল্টে গেছে, সেটা পলিডেকটাইলি 6 ফিঙ্গার, এই জন্য এদের গায়ে করে দিয়েছি বক্স। এতক্ষণ কি করছিলাম, যেগুলো ডমিনেন্ট সেগুলো হচ্ছে আমরা করে দিচ্ছিলাম আর কি, মানে যেটা নর্মাল কেস সেটা হচ্ছে আমাদের বক্সটা ফাঁকা ছিল, মানে এগুলো ডমিনেন্ট জিন ছিল। কিন্তু পলিডেকটাইলের ক্ষেত্রে কি হচ্ছে, এটা যেটা নর্মাল সেটা রিসেসিভ জিন দ্বারা হচ্ছে। তাহলে এইদিকে যেমন ছিল রোলার, তারপরে হচ্ছে আমাদের নন রোলার, রোলারটা নর্মাল তাই সেটা ছিল ডমিনেন্ট, আর নন রোলারটা হচ্ছে এফেক্টেড, সেটা কম ছিল তাই বক্স করা ছিল। এটা ঠিক উল্টে গেল, এখানে যেটা নর্মাল সেটা হয়ে গেল রিসেসিভ জিন। তার মানে এরকম হয়ে গেল স্মল পি হচ্ছে জিন ফর 5 ফিঙ্গার, যেটা রিসেসিভ জিন, আর ক্যাপিটাল পি হচ্ছে জিন ফর 6 ফিঙ্গার, সেটা ডমিনেন্ট জিন। এবারে যদি দেখতে পাওয়া যায়, এই যে ফার্স্ট যে পেডিগ্রি অ্যানালাইসিসটা আমরা দেখছি, এটা মা এটা বাবা, স্মল পি এটাও স্মল পি, তাহলে প্রত্যেকটা বাচ্চা কি হবে? স্মল পি হলে তবেই তো 5 ফিঙ্গার হবে। যদি কোনো কারণে একটা ক্যাপিটাল পি এসে যেত, তাহলে কিন্তু ওটা 6 ফিঙ্গার হয়ে যেত। এখানে আসেনি কেন? তার কারণ বাবা মায়ের কাছে কারোরই 6 ফিঙ্গার নেই, তার মানে ক্যাপিটাল পি নেই। এবারে যদি আমরা নিচেরটা দেখি, বাবার কাছে মায়ের কাছে আছে 6 ফিঙ্গার,
ক্যাপিটাল পি স্মল পি, বাবার কাছে আছে 5 ফিঙ্গার স্মল পি। এবারে কি হলো, মা এই ক্যাপিটাল পিটা একে দিয়েছে, যেই মা ক্যাপিটাল পিটা এই মেয়েটাকে দিয়েছে তখন এ হয়ে গেল 6 ফিঙ্গার। বাবার কাছে যেহেতু দুটো স্মল পি আছে তাহলে একটা স্মল পি একে দিল। এবার বাকি যে দুটো বাচ্চা আছে এটা 5 ফিঙ্গার হলো কিভাবে, মায়ের কাছে তো একটা স্মল পি আছে, সেই স্মল পিটা এদের দুজনকে দিয়েছে, আর বাবা তো অলওয়েজ স্মল পি দেবে। এরপরে দুটো বাচ্চা হয়ে গেল 5 ফিঙ্গার আর একটা হয়ে গেল আমাদের 6 ফিঙ্গার। যদি এমন হতো বাবা এবং মা দুজনেই 6 ফিঙ্গার এবং প্রত্যেকের কাছে দুটোই ডমিনেন্ট জিন আছে, মানে ক্যাপিটাল পি ক্যাপিটাল পি ক্যাপিটাল পি ক্যাপিটাল পি, তখন এদের কাছে কোনো অপশনই নেই স্মল পি কাউকে দেবে। এর ফলে প্রত্যেকটা বাচ্চা এনাদের যে জন্মাবে তারা প্রত্যেকেই কি হয়ে যাবে, 6 ফিঙ্গার হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের জিনোটাইপ এবং ফিনোটাইপ। হিউম্যানের ক্ষেত্রে তিনটে ছিল, রোলার, নন রোলার, অ্যাটাচ, ফ্রি ইয়ারলোব, পলিডেক্টাইলি, পেন্টাডেক্টাইলি। তাহলে এই তিনটের মধ্যে রোলার মানে যেটা নর্মাল কেস, তার ক্ষেত্রে জিনটা ডমিনেন্ট, এক্ষেত্রে ফ্রি ইয়ারলোবটা ডমিনেন্ট, তার ক্ষেত্রে ওটাই নর্মাল, জিনটা ডমিনেন্ট। আর পলিডেক্টাইল পেন্টাডেক্টাইলের ক্ষেত্রে যেটা নর্মাল 5 ফিঙ্গার সেটা রিসেসিভ জিন দ্বারা ক্যারি হয়, আর যেটা পলিডেক্টাইল 6 ফিঙ্গার যেটা অ্যাবনর্মাল কেস সেটা আবার ডমিনেন্ট জিন দ্বারা এক্সপ্রেস করে। এই চারটা তোমরা দেখে নাও। এই স্লাইডে আমরা দেখব এক্স লিঙ্কড রিসেসিভ ইনহেরিটেন্স। তো এক্স লিঙ্কড রিসেসিভ ইনহেরিটেন্স কথার মানে হলো আমাদের যে এক্স ক্রোমোজোম আছে, যেটা ছেলে হোক বা মেয়ে হোক, যদি ওই ক্রোমোজোমে কোনো ডিস্টার্ব থাকে এর ফলে যে রোগটা হয় তাকে বলা হয় এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। দুটো সিলেবাস আছে, এক কালার ব্লাইন্ডনেস আর 2 হচ্ছে হিমোফিলিয়া। এই যে কালার ব্লাইন্ডনেস তার মানে কি আমাদের গ্রিন ব্লু এই যে কালারগুলো আছে এগুলো তো দেখতে একটু সমস্যা হয়। আর হিমোফিলিয়া মানে কি কোনো একটা জায়গায় কেটে গেলে ব্লাড কিছুতেই ক্লট হতে চায় না। এবারে যদি আমরা দেখি কালার ব্লাইন্ডনেস, এর যে জিনটা, যে কারণে কালার ব্লাইন্ডনেসটা হচ্ছে সেই যে জিন সেটা হলো এক্সসি কালার ব্লাইন্ড জিন, এটা কিন্তু রিসেসিভ জিন। এ যদি একা থাকে তাহলে কিন্তু যার বডিতে থাকবে সেটা এক্সপ্রেস করতে পারবে না। তার উল্টো দিকে যদি একটা নর্মাল এক্স ক্রোমোজোম থাকে, আর নর্মাল যে এক্স ক্রোমোজোম আছে সেটা হলো ডমিনেন্ট জিন, তাহলে এখানে কি হবে, ডমিনেন্ট, এটা নর্মাল আর এটা হচ্ছে ডমিনেন্ট জিন। এবারে দেখো যদি মেয়েদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এক্স এক্স নর্মাল, এক্স সি এক্স কেরিয়ার, কেরিয়ার হলেও কিন্তু তারা নর্মাল, তার কারণ কি আরেকটা যে নর্মাল এক্স ক্রোমোজোম আছে সে ডমিনেন্ট, তাহলে এক্সপ্রেশনটা নর্মালের মতো হবে। কিন্তু যদি এক্স সি হয় তখন হয়ে যাবে কালার ব্লাইন্ড, মানে যদি সে মেয়ে হয় সেক্ষেত্রে অপশন আছে যে কেরিয়ার হতে পারে আবার নর্মাল হতে পারে, খুব রেয়ার কেসে কালার ব্লাইন্ডটা হয় আর কি, ঠিক আছে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যদি দেখা যায় এক্স ওয়াই মানে নর্মাল কিন্তু এক্সি ওয়াই মানে কালার ব্লাইন্ড। এবারে এক্সি জিনটা হচ্ছে রিসেসিভ জিন, কিন্তু ওকে আটকাবার জন্য এর পাশে কোনো এক্স ক্রোমোজোম নেই, ছেলেদের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম থাকে, কারণ ওয়াই ক্রোমোজোমের ওই ক্যাপাসিটিই নেই এক্সি জিনটাকে আটকানো। এর ফলে কি হয়, সে কালার ব্লাইন্ড হয়ে যায়। এর ফলে কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া এগুলো মেয়েদের থেকে ছেলেদের বেশি হয়, তার কারণ এই দুটো ডিজিজের ক্ষেত্রেই মেয়েদের ক্ষেত্রে কেরিয়ার কন্ডিশন থাকে কিন্তু ছেলেদের ক্ষেত্রে কেরিয়ার কন্ডিশন থাকে না। যদি এটি থেকে নিই আমরা, এক্স এক্স মানে নর্মাল, এক্স এইচ মানে কেরিয়ার, এক্স এইচ মানে হিমোফিলিয়া, তার মানে এক্স এইচ এটা তো রিসেসিভ জিন, তার উল্টো দিকে একটা এক্স ক্রোমোজোম আছে যেটা নর্মাল সেটা ডমিনেন্ট, এর ফলে এটা এক্সপ্রেস করতে পারছে না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এক্স ওয়াই নর্মাল, এক্স এইচ ওয়াই হচ্ছে হিমোফিলিয়া, তার কারণ কি এক্স এইচ এর উল্টো দিকে কোনো এক্স ক্রোমোজোম নেই, ঠিক আছে। এবারে যদি আমরা চেকার বোর্ডের মাধ্যমে একটু দেখে নিই যে একটা নর্মাল মাদার আছে তার সাথে কালার ব্লাইন্ড ফাদারের বিবাহ হলো, নর্মাল মাদার মানে এক্স এক্স, কালার ব্লাইন্ড ফাদার মানে এক্সি ওয়াই। এবার এর কি গ্যামেট কি হবে, এক্স কমা এক্স, আর এর গ্যামেট হবে এক্সি কমা ওয়াই। এটা যদি চেকার বোর্ডে ফেলা যায় এই সাইডে আমরা লিখলাম এক্স কমা এক্স আর এইদিকে লিখলাম এক্সি ওয়াই, কোনাকুনি গুণ করলে এক্সি আর এই এক্স মিলে এক্স এক্সি মানে কেরিয়ার, এক্সি আর এক্স মিলে এক্স এক্সি কেরিয়ার, তাই লিখে দিয়েছি এই দুটো কেরিয়ার। ওয়াই এর ক্ষেত্রে এক্স আর ওয়াই গুণ করে এক্স ওয়াই, এদিকের ক্ষেত্রে এক্স আর ওয়াই গুণ করে এক্স ওয়াই। বোঝা গেল এক্ষেত্রে জিনটা ছিল বাবার কাছে, এক্স সি ওয়াই এই জিনটা ছিল বাবার কাছে, সেটা ট্রান্সফার হয়ে গেল মেয়ের কাছে। ছেলের ক্ষেত্রে কিন্তু তারা সবাই নর্মাল হয়েছে, তার কারণ এক্সি জিনটা সে কখনোই বাবা তার ছেলেকে পাঠাতে পারবে না, তার কারণ এই এক্সি জিনটা যদি কোনো ছেলের কাছে যেত তাহলে সেই ছেলেটা মেয়েই তো হতো, বাবা যদি ওয়াই ক্রোমোজোম দেয় তবেই এর ছেলে হবে। তার মানে বোঝা গেল এই ডিস্টার্ব জিনটা বাবার থেকে মেয়ের কাছে ট্রান্সফার করলো। আরেকটা যদি আমরা দেখে নিই, এটা হচ্ছে কেরিয়ার মাদার আর নর্মাল ফাদার, এক্ষেত্রে ছিল কালার ব্লাইন্ড ফাদার, এটা নর্মাল ফাদার মানে এক্স ওয়াই, কেরিয়ার মাদার মানে হচ্ছে এক্স সি এক্স, তো এনাদের গ্যামেট কি হবে এক্স সি কমা এক্স,
আর এটার ক্ষেত্রে হবে এক্স কমা ওয়াই, আমরা একদিকে লিখলাম এক্স ওয়াই, আরেকদিকে কি লিখলাম এক্স সি এক্স। এবার কোনাকুনি যখন গুণ করা হচ্ছে এক্স এক্স সি মানে এক্স সি এক্স হলো, এদিকে এক্স আছে এদিকে এক্স আছে মানে এক্স এক্স, এদিকে ওয়াই এদিকে এক্স সি মানে এক্স সি ওয়াই, এদিকে এক্স আছে এদিকে ওয়াই এক্স ওয়াই। দেখা গেল মা কেরিয়ার আর বাবা যদি নর্মাল হয়, 4 রকমের বেবি হবার প্রবাবিলিটি আছে। এক, এক্স সি এক্স মানে কেরিয়ার ডটার, এক্স এক্স মানে নর্মাল ডটার, এক্স সি ওয়াই মানে কালার ব্লাইন্ড সন, আর এটা হচ্ছে এক্স ওয়াই মানে নর্মাল সন। তার মানে এই ক্ষেত্রেও দেখা গেল মায়ের ক্ষেত্রে যে এক্স সি জিনটা ছিল সেটা পৌঁছে গেছে কার ক্ষেত্রে, ছেলের কাছে। বাবা তো নর্মাল ছিল, বাবার মধ্যে কোন রকম কালার ব্লাইন্ডনেস ছিল না, কিন্তু দেখা গেল ছেলেটার মধ্যে কালার ব্লাইন্ড জিন এসে গেল এবং সে কালার ব্লাইন্ড হয়ে গেল। কেন? তার কারণ তার মা তাকে দিয়েছে। মায়ের কাছে যদি কালার ব্লাইন্ড জিন থাকে সেটা যায় ছেলের কাছে, আর বাবার কাছে যদি কালার ব্লাইন্ড জিন থাকে সেটা আসে মেয়ের কাছে আসে। এবারে মায়ের যে এক্সি জিনটা সেটা যেমন ছেলের কাছেও যাচ্ছে তেমন কিন্তু মেয়ের কাছেও যাচ্ছে, কিন্তু ছেলের কাছে বেশি যাচ্ছে। এবার যদি আরেকটা প্রবাবিলিটি হিমোফিলিয়া দিয়ে দেখে নিই, এক্ষেত্রে মা হচ্ছে কেরিয়ার আর বাবা হচ্ছে হিমোফিলিক, মানে একটা এক্স এইচ এক্স আর একটা হচ্ছে এক্স এইচ ওয়াই। তাহলে গ্যামেট কি হবে এক্স এইচ কমা এক্স, এদিকে গ্যামেট হবে এক্স এইচ কমা ওয়াই। যদি আমরা চেকার বোর্ডে কোনাকুনি গুণ করি, এদিকে লিখলাম এক্স এইচ ওয়াই, এদিকে লিখলাম এক্স এইচ এক্স, গুণ করলে দেখা যাচ্ছে এক্স এইচ, তাই এটা হয়ে গেল হিমোফিলিয়া, এক্স এইচ ওয়াই এটাও হয়ে গেল হিমোফিলিয়া, এক্স এক্স এইচ এটা হয়ে গেল কেরিয়ার, এটা এক্স ওয়াই এটা হয়ে গেল নর্মাল। তার মানে এই চেকার বোর্ড থেকে আমরা পেলাম এক্স এইচ মানে হিমোফিলিক ডটার, এক্স এইচ ওয়াই মানে হিমোফিলিক সন। এর ক্ষেত্রে একটা এইচ থাকতেই সেটা হিমোফিলিয়া হয়ে গেল, এখানে দুটো ছিল বলে হিমোফিলিয়া হয়েছে। এক্স এইচ এক্স মানে কেরিয়ার আর এক্স ওয়াই মানে নর্মাল, এক্ষেত্রে 4 প্রকার সন পাওয়া গেছে। এবার এই তিনটে চেকার বোর্ড থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, বাবার কাছে যদি কোনো কালার ব্লাইন্ডের জিন থাকে সেটা আর কিন্তু রিসেসিভ হচ্ছে না, তারা একাই এক্সপ্রেস করে যাচ্ছে। তার কারণ কি, উল্টো দিকে ওয়াই আছে। এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে রিসেসিভ স্টেট থাকে এবং সেটা কেরিয়ার কন্ডিশন ক্রিয়েট করতে পারে। এর ফলে এই দুটো রোগ ছেলেদের বেশি হয়, মেয়েদের কম হয়। আরেকটা জিনিস আমরা জানতে পারলাম, এই যে জিনগুলো যেটা কালার ব্লাইন্ড আর হিমোফিলিয়ার যে জিনগুলো সেটা মায়ের থেকে ছেলের মধ্যে বেশি যায়, মেয়ের ক্ষেত্রেও যায় তবে কম। কিন্তু বাবার ক্ষেত্রে দেখা গেছে বাবার থেকে ওই জিনটা কখনোই ছেলের কাছে যাবে না, তার কারণ বাবার কাছে যে এক্স সি বা এক্স এইচ আছে সেটা মেয়ের কাছেই যাওয়ার সম্ভাবনা। কেন? ছেলের কাছে গেলে তো ছেলেটা মেয়ে হয়ে যেত। তার মানে এটা 100% শিওর যে বাবার কাছে যদি কালার ব্লাইন্ডের জিন থাকে এক্স সি বা হিমোফিলিক জিন থাকে এক্স এইচ, তাহলে সেটা মেয়ের কাছে যাবে। তার মানে এটা ক্রসে যাচ্ছে। এমন ঘটনাকে বলা হয় ক্রিস ক্রস ইনহেরিটেন্স। তাহলে কেন বলা হচ্ছে? মায়ের থেকে সন, বাবার থেকে ডটার। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার, যেটা সিলেবাসে আছে কালার ব্লাইন্ডনেস, হিমোফিলিয়া। তার মধ্যে হচ্ছে দুটোই হচ্ছে আমাদের এক্স সি হোক বা এক্স এইচ হোক, এরা হচ্ছে রিসেসিভ জিন। শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে এরা কেরিয়ার কন্ডিশন করতে পারে, তার কারণ কি মেয়েদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকে, একটা নর্মাল মানে সে ডমিনেন্ট, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এক্স সি যদি এসে যায় তাহলে সে এক্সপ্রেস করে যাবে, তার কারণ ছেলেদের এক্স সি একটাই থাকবে, মানে এক্স ক্রোমোজোম একটা সিঙ্গেল আছে, তাই উল্টো দিকে ওয়াই ক্রোমোজোম আছে। এই পোর্শনটা দেখে নাও, এক্স লিঙ্ক রিসেসিভ ইনহেরিটেন্স। তো আমরা যে ক্লাসটা করছিলাম জেনেটিক্স সাম বেসিক ফান্ডামেন্টালস, আজকের তার ফার্স্ট পার্ট হলো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। যদি তোমরা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা আগে থেকে দেখছো তারা অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে এই ক্লাসটা আর 5 জনের হেল্প করতে পারে। সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।